আমরা দেখছিলাম যে অনেক দিন আসলে বাংলাদেশের ওপেনিং পেয়ার নিয়ে অনেকগুলো ট্রায়াল হচ্ছিল, সৌম্য সরকার ছিল যখন, তামিম ইকবাল যাওয়ার পরে, এরপরে আরো অনেককে আসা যাওয়ার মধ্যে আমরা দেখেছি। রিসেন্ট টাইমে কিন্তু আমরা তানজিদ তামিম এবং পারভেজ ইমনের কিন্তু একটা ভালো কম্বিনেশন দেখছি, এবং দুজনই প্রচন্ড হার্ড হিটিং ব্যাটিং করে থাকেন। আমরা কি আসলে একটা ভালো বেস্ট পেয়ার পেয়ে গেছি? আমার কাছে মনে হয় যে ভেরি গুড প্লেয়ার ইনটু মেকিং, একটা ভালো প্লেয়ার মেকিং এর দিকে আছে, এবং এই ধরনের ব্যাটসম্যানদের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে ইনভেস্টমেন্টটা করতে হয়, এবং তাদের যে ছোট ছোট ল্যাকিং গুলো থাকে সেই ল্যাকিং গুলোকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী স্কিল ডেভেলপমেন্টের কাজটা করতে হয়। আপনি দেখবেন তানজিদ তামিম এখন যেভাবে ফ্লুয়েন্ট ব্যাটিং করছেন, প্রপার গ্রামার মেনটেন করে ব্যাটিং করছেন, সবকিছু খুব ভালো মতো মিলছে, সেটা কিন্তু তার ক্যারিয়ার ইনিশিয়াল স্টেজে ছিল না। সেম থিং গোজ উইথ পারভেজ ইমন। পারভেজ ইমনের এখন যে ল্যাকিং গুলো আছে, আপনি যদি তাকে একটু সময় দেন, তার উপর ইনভেস্ট করেন, তখন কিন্তু সেই ল্যাকিং এর জায়গাগুলো অনেক বেশি মাত্রায় রেকটিফাইড হয়ে যাবে বা নিউট্রালাইজ হয়ে যাবে। আপনি দুজন ব্যাটসম্যানের যদি টেকনিক্যাল পার্থক্যের জায়গাটা খেয়াল করে দেখেন, দুজনই ভেরি মাচ অ্যাটাকিং বাই নেচার, বাট লাস্ট দুইটা ইনিংসে পারভেজ ইমন একই ধরনের বলে আউট হয়েছেন, নুয়ান তুষারের ইনকামিং কাইন্ড অফ ডেলিভারিতে আউট হয়েছেন। আপনি একটু পার্থক্যটা দেখলেই বুঝবেন যে তানজিদ তামিম কেন নুয়ান তুষারের বল বেটার হ্যান্ডেল করতে পেরেছেন, কেন পারভেজ ইমন বেটার হ্যান্ডেল করতে পারেন। নাম্বার ওয়ান পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তানজিদ তামিমের একটা ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট থাকে এই টাইপের বোলার খেলার জন্য। পারভেজ ইমন কোনো ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটা করেন না, এটাও খুব একটা বড় পার্ট না। সেকেন্ড যে বিষয়টা আসলে উল্লেখযোগ্য থাকে সেটা হচ্ছে যে আপনি দেখবেন কানেক্টিং পয়েন্টের সময়, যে সময়টাতে আসলে পারভেজ ইমন বলটাকে কানেক্ট করতে যাচ্ছেন, ওই সময়টাতে ইনকামিং বলে তার টো পজিশনটা থাকছে কাভার বরাবর বা পয়েন্ট বরাবর। সো যখন আপনি ইনকামিং বলে আপনার টো পজিশনটা পয়েন্ট বা কাভার বরাবর থাকছে, তখন কিন্তু আপনার মাথাটা পড়ে যাচ্ছে। আমরা একটা কথা বলি যে ফুটওয়ার্কটা কেন ইম্পর্টেন্ট। ফুটওয়ার্কটা ইম্পর্টেন্ট বিকজ যাতে আপনার হেড পজিশনটা স্টেবল থাকে, রাইট? সো তানজিদ তামিম যখন আবার নুয়ান তুষারাকে খেলছেন, আপনি ভিডিও বিশ্লেষণ করে দেখবেন তার কিন্তু কানেক্টিং পয়েন্টের সময় টো পজিশনটা সোজা থাকছে, পারভেজ ইমনের কাভারের দিকে থাকছে, তানজিদ তামিমের টো পজিশনটা সোজা থাকছে। সো যেহেতু টো পজিশনটা সোজা থাকছে, তানজিদ তামিমের লুক রুমটা মানে চোখটা বলের দিকে থাকছে, পারভেজ ইমনের চোখটা বল থেকে সরে যাচ্ছে। সো আলটিমেটলি এই কারণে তানজিদ তামিম বেটার হ্যান্ডেল করতে পারছেন। এখন এই জায়গা থেকে চিন্তা করলে তানজিদের প্রথম যে ইনিংসটা ছিল, মাহেশ থিকসানার বলে তিনি আউট হয়েছিলেন 2023 এশিয়া কাপে, তখন কিন্তু তার টো পজিশন এরকম ঠিক থাকতো না। ইভেন এই তুষারার বলেই আমি আরেকটা ওয়ার্ল্ড কাপ বা এরকম কোন একটা টুর্নামেন্টে এরকম একটা ইনসিডেন্ট আছে যেখানে তানজিদ তামিমের টো পজিশনটা কাভার বরাবর বা পয়েন্ট বরাবর তিনি আউট হয়ে গেছেন, তিনি ডিল করতে পারেননি। সো এই যে ব্যাপারগুলো নিয়ে কাজ করার জায়গাটা, সেটা তানজিদ তামিম কাজ করেছেন দেখেই কিন্তু আজকে এই ডেভেলপমেন্টের জায়গাটা হয়েছে। নাও আপনি একটা বিষয় বলতে পারেন যে গ্লেন ম্যাক্সওয়েল 2023 বিশ্বকাপে 201 রানের একটা ইনিংস খেলেছিলেন, পায়ে ক্র্যাম্প করেছিল, এবং সেখানে তো তার কোনো ফুটওয়ার্ক ছিল না। ফুটওয়ার্ক ছাড়া তিনি কিভাবে ব্যাটিং করেছেন, এখানে আপনার আমার বোঝার একটা শুভঙ্করের ফাঁকি আছে। আপনি যদি গ্লেন ম্যাক্সওয়েলের ক্র্যাম্প করার পরের ইনিংসটার একটু রিভিউ করেন, একটু হাইলাইট করেন, আমি প্রিটি মাচ শিওর আপনি স্টিল পিকচারগুলো সেখানে বসিয়ে দিচ্ছেন আমরা যখন এখন কথা বলছি এডিটিং গ্রাফিক্সে। ম্যাক্সওয়েলের স্টান্সটাই ওই দিন ছিল ইনজুরির পর, তিনি ওপেন স্টান্সে দাঁড়িয়েছিলেন, ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে আগে থেকে দাঁড়ানো ছিলেন, ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে আগে থেকে দাঁড়ানো ছিলেন, পায়ে অ্যাক্রস যাচ্ছিল না। সো ফ্রন্ট লেগটাকে আগে থেকে ক্লিয়ার করে ব্যাকফুটের উপর বেজ রেখে যখন গ্লেন ম্যাক্সওয়েল ব্যাটিং করছিলেন, শট খেলার সময় আপনি যদি ওই ফ্রেমটা একটু ফ্রিজ করেন, কোনো সময় তার হেড পজিশন ফল করছিল না, বিকজ তার ফ্রন্ট লেগটা আগে থেকে ক্লিয়ার করা ছিল। সো তার ওই দিন পায়ে ক্র্যাম্প ছিল, ফুটওয়ার্ক না থাকার মধ্যেও তিনি ফুটওয়ার্কের বেসিকটা বজায় রেখেছিলেন। কারণ ফুটওয়ার্কটা কেন করতে হয়? ফুটওয়ার্কটা লাগে এই কারণে যাতে আপনার মাথার পজিশনটা স্টেবল থাকে, মাথার ব্যালেন্সটা ঠিক থাকে। আপনি গ্লেন ম্যাক্সওয়েলের প্রত্যেকটা কানেক্টিং পয়েন্ট তিনি ইনজুরি হওয়ার পর খেয়াল করে দেখবেন, যেহেতু আগে থেকে দাঁড়াচ্ছিলেন তিনি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে, সো কানেক্টিং পয়েন্টের সময় তার ফ্রন্ট লেগটা আগে থেকে যেহেতু ক্লিয়ার ছিল, তার হেডটা ফল করছিল না, হেডটা স্টেবল ছিল, এবং সেই সঙ্গে ভেরি গুড হ্যান্ড আই কোঅর্ডিনেশন বিকজ অফ প্লেইং গলফ। তিনি গলফ খেলেন প্রচুর পরিমাণে, যে কারণে তার হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা খুব ভালো বিল্ড আপ করে, যে কথা তিনি নিজে তার ইন্টারভিউতে বলেছেন। সো আলটিমেটলি ফুটওয়ার্ক প্রয়োজন আপনার হেড পজিশনের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, এবং হেড পজিশনের ব্যালেন্স যদি ঠিক থাকে, আপনার লেসার ফুটওয়ার্কেও হেড পজিশনের ব্যালেন্সটাকে আপনি ঠিক রাখতে পারবেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অস্ট্রেলিয়া ক্রিকেট টিমে আমি মাঝখানে শুনেছিলাম যে একজন ব্যালে ড্যান্সারকে তারা তাদের ক্রিকেট টিমে অ্যাপয়েন্ট করেছিল, ক্রিকেটারদেরকে ব্যালেন্সটাকে বিল্ড আপ করানোর জন্য, একজন ব্যালে ড্যান্সার। সো আপনি চিন্তা করতে পারেন যে ক্রিকেটের সঙ্গে ব্যালে ড্যান্সারের কি সম্পর্ক। ওই ব্যালে ড্যান্সারের সম্পর্কটা ওইখানেই, ব্যালে ড্যান্সার কিন্তু এক পায়ের উপর ভর করে তারা কিন্তু ব্যালেন্স রাখেন। সো আলটিমেটলি ফ্যাক্টর জায়গাটা ওটা ক্রিকেট টিমের প্লেয়ারদেরকে ওইটা শেখানো হচ্ছিল যে এক পায়ে ওই যখন মিনিমাল ফুটওয়ার্ক আছে, কিন্তু কিভাবে আপনি হেড পজিশনটার ব্যালেন্সটা রাখতে পারেন। সো ইটস ইম্পর্টেন্ট যে আপনি কিভাবে এই জিনিসগুলো ইনোভেট করতে পারেন।